মেরুদণ্ড হিম হয়ে গেল। সেই মেয়েগুলোর গলার আওয়াজ শুনতে পেলাম। ওই ভুল করো না, এনাদের বেশি বিরক্ত করতে নেই, শান্তিতে থাকুক ওরা। গল্প করবে আর খাবে। এনাদের মতোই থাকতে দাও, শান্তিতে থাকো। ওনার জন্য খালি খাই ফরমাস খাবে। এটা রান্না করো, রান্না করো। তোর বাবা শান্তিতে বইটাও পড়তে দিল না। আবার কি হলো? এই কি হলো মানেটা কি? সকালবেলা তোমায় বললাম বাজারে গেলে দুটো ইলিশ নিয়ে এসো। আরে পাঠালাম তো না ওই নানটুকে। বাজারে কি নানটুর যাবার কথা না তোমার যাবার কথা? আমি কিন্তু খিচুড়ি বানাতে পারবো নি, বলে দিলুম। তোমায় কষ্ট বলেছি, বাজারে গিয়ে যদি তুমি ইলিশ নিয়ে আসো তাহলেই আমি খিচুড়ি বানাবো। দিদা এনাও মাছটা ধরো, নিয়ে এসছি। এসে গেছিস বাবা? আয় বাবা আয়। আহারে পুরো ভিজে গেছে দেখো। এই বুড়োটাকে বললুম যেতে, তো সেই ছেলেটাকে পাঠালো, পুরো ভিজে গেছে ছেলেটা। আহারে, এই বসে বসে না দেখে ওকে একটা গামছা দিতে পারছো না গো? সাবাস নান্টু, জব্বর মাছটা এনেছিস কিন্তু নান্টু। বেছে বেছে সব থেকে বড় মাছটা দিয়েছি। এই নে গামছাটা নে, ধর, মাথাটা মোচ। আরে মাথাটা ভালো করে মোচ, না হলে সর্দি লেগে যাবে যে। কি গিন্নি, এবার তাহলে খিচুড়িটা পাবো তো? আর নয়তো কি, নয়তো কি? ছেলেটা কষ্ট করে নিয়ে আসলো আর তোমার শুধু খাওয়া বসে বসে। সারা জীবন আমার হাড় মাস চালিয়ে খেলো, এখন আবার বুড়ো বলছে খিচুড়ি খাবে। সারাদিন খালি খাই খাই আর খাই খাই, আর ভালো লাগে না আমার। দেখ 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 তোরা দেখ, আমি একজন নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে নাকি আমার নাম ডাক, আর আমাকে এসব কথা শুনতে হচ্ছে। ও দাদু, দাদু তুমি কিসের জন্য নোবেল জিতেছিলে? আরে নোবেল জেতার গল্প পরে শুনবি, এখন দেখ আগের দিনের গল্পটা কে কে শুনেছে, কোথা থেকে শুনেছে আমাকে একটু জানা। হ্যাঁ দাদু, আমাদের গল্প দুর্গাপুর, রাজশাহী, নালপুর আর রায়গঞ্জ থেকেও শুনেছে। জানো দাদু, বিদেশ থেকেও আমাদের গল্প শুনছে, বাংলাদেশ, কুয়েত এবং সেই ইউএসএ। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। তোরা কি দেখেছিস? আমাকে হায়দ্রাবাদ থেকে একজন দাদা বলছে। আমিও বলে দিয়েছি আমি তোমার দাদা না, আমি তোমার দাদু ভাই। আমার কিন্তু এরম ওয়েদারে গ্রামের গল্প শুনতে খুব ভালো লাগে। গ্রামের গল্প। আজ সকাল থেকেই রসুলপুর নামক একটা গ্রামের গল্প পড়ছিলাম। এই গল্পটা আমি বংভূতরে ইউটিউব চ্যানেল থেকে শুনেছি, শুনে আমার গায়ে কাঁটা গিয়েছিল। সেই গল্পটাই আজকে শোনাবো। ওদের একটা হাটের গল্প। হাটের গল্প? হ্যাঁ, এই হাট কোনো সাধারণ হাট নয়। সাধারণ নয়? তাহলে এই হাটে কি পাওয়া যায়? এই হাটে কি পাওয়া যায়? তবে শোন তোরা, ভয় পাস না কিন্তু কেউ। রসুলপুরের উদ্দেশ্যে যাত্রার জন্য রাতের শেষ ট্রেনে উঠে পড়লাম। বর্ধমান মেন লাইনের স্টেশনের উপর দিয়ে বহুবার আগে যাতায়াত করেছি, তাই রুট একেবারেই অচেনা নয়। তবে শেষ রাত্রে এই ট্রেন যাত্রার মধ্যে একটা ব্যাপার আছে। শ্রাবণ মাস, আকাশের ঘন কালো মেঘ, মাঝে মধ্যে সাঁই সাঁই হাওয়া উঠছে। আকাশের বিষণ্ণতা সেই হাওয়ার মধ্যে
চলন্ত ট্রেনের আশেপাশের গাছপালা, ঘাস জমি, পুকুর পাড়ের ধারে নুইয়ে পড়া কলা বনের ঝাড় সবাইকে যেন স্পর্শ করছে। ট্রেনে এই সময়ে ফেরিওয়ালাদের, পাইকারি ব্যবসায়ীদের ভিড় থাকে। অনেকেই ভোররাতে সবজি বা মাছ কিনে আসে দূর দেশের কোনো গ্রামের হাট থেকে। তারপর শহরতলিতে বা শহরে এসে সেসব বিক্রি করে। আজ সেই ভিড়টা যেন নেই। বাদলার জন্য সবজির বাজার বিশেষ ওঠেনি, অন্যদিকে হরতালের জন্য মাছ এসে পৌঁছয়নি ঠিকমতো হাটে। ট্রেনের কামরা থেকে একে একে লোকজন নেমে পড়ছিল। রসুলপুর থেকে 4টে স্টেশন আগে খেয়াল হলো আমি কামরায় একদম একা। পাশের সিটে এখন আমার ফেরির মাল, এক ব্যাগ গামছা। শুনেছি এই নতুন হাটে অনেক ব্যবসায়ী, হরেদের আনাগোনা। এই বাজারে কিছু শ্রেণীর লোকের হাতে পয়সা আছে। আমার এই দুর্দান্ত কোয়ালিটির গামছা কি সেখানে বিক্রি হবে না? সুতির কাপড়, মোটা চিকন 2 রকম কোয়ালিটির মালই রাখি। সব খদ্দেরের পছন্দ একরকম নয়। শান্তিপুরের তাঁতের খাঁটি মালও আছে তাতে। খদ্দের বুঝে দাম হাঁকি। ব্যবসার কথা ভাবতে ভাবতে জানলার ধারে এসে বসেছি। বন্ধু মহলে শুনেছি রসুলপুরের নতুন হাটে ভালো বিক্রি বাট্টা হচ্ছে। আজ একটু সময় থাকতেই আগে ভাগে বেরিয়েছি, কারণ ট্রেনের গন্ডগোল। রাতে বেশ কয়েকটা ট্রেন বন্ধ থাকবে। মেন লাইনের সকালে কখন খুলবে সেই ট্রেন, তারপর হবে বেমক্কা ভিড়। তাই রাতের ফাঁকা ট্রেনই বুদ্ধিমানের দোষর। ট্রেনটা শব্দ করে রসুলপুর স্টেশনে দাঁড়াতেই আমি মালপত্রের ভারী ব্যাগটা টেনে নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়লাম। কি অন্ধকার রে বাবা! ট্রেনে বসে তবু কামরায় আলো ছিল, এখানে তো প্ল্যাটফর্মে আলোই নেই। একদম ঘুটঘুটে লাগছে চারিদিক। বিড়বিড় করলাম আমি। প্ল্যাটফর্মে জায়গায় জায়গায় জল জমে আছে। ভাঙাচোরা এই অংশটা সামনে 2-3টে তালা মারা রেলের পরিত্যক্ত অফিস ঘর। এক পশলা বৃষ্টি হানা দিয়ে গেছে। ওর ছাদ থেকে বৃষ্টির ফোঁটা তখনও চুইয়ে চুইয়ে পড়ছে। বেলি ও শিউলি ফুল গাছের ঝাঁকড়া জঙ্গল অন্ধকারে। মিষ্টি একটা গন্ধ পেলাম। আস্তে আস্তে ব্যাগ টানতে টানতে এগোতে লাগলাম বিশ্রামাগারের দিকে। শেষ রাতের কয়েক ঘন্টা এখানেই কাটিয়ে দেব। সকাল হলে স্টেশনের বাইরে সাইকেল রিক্সা বা ভ্যান রিক্সা পেলে ওতেই মালের বস্তা চাপিয়ে দিয়ে হাটে পৌঁছতে হবে। একটু পরেই একটা হলদে টিমটিমে আলো চোখে পড়ল। বুঝলাম ওটাই যাত্রীদের বিশ্রাম করার জায়গা। ব্যাগ টেনে নিয়ে ঢুকে পড়লাম সেখানে। ছোট্ট এক খুপড়ি ঘরে একটাই জানলা, সেটা পিছন দিকে, কিন্তু পাল্লাগুলো ভাঙা। জানলা দিয়ে পেছনের সামান্য প্ল্যাটফর্মের বাগান দেখা যাচ্ছে, যদিও রাতের অন্ধকারে খুব স্পষ্ট নয়। একটু দূরেই ধানের জমি, বর্ষার জল জমেছে সেখানে। ধানের মাথাগুলো জল থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হালকা চাঁদের আলোর আভায় যেন অনুভব করলাম। পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বের করে বিড়ি ধরালাম। বাইরে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। জোরালো নয় শব্দটা, একদম অস্পষ্ট। বিড়িটা ধরিয়ে নিয়ে বাইরে দরজাটার কাছে এসে দাঁড়ালাম অন্ধকারে। আমার চোখ যেন তখন একটু ধাতস্থ হয়ে গেছে। আরে স্টেশন তো একেবারে ফাঁকা। ওদিকে প্ল্যাটফর্মে কারা বসে আছে মনে হচ্ছে না 4-5 জন? হ্যাঁ, ওদের চোখে মুখে চাদর চাপা যেন। যদিও ওই পাশের দুটো প্ল্যাটফর্মে সেদিকটায় আলো নেই। অনেক দূরের একটা হলদে ল্যাম্প থেকে কিছুটা আলো লাল হয়ে ঢেকে রেখেছে ওই দিকটা।
একটা আলো আঁধারি চাদরের মতো। সকাল হলেই কালকের দিনটা বিস্তর চাপের মধ্য দিয়ে যাবে সেটা ভেবে ঠিক করলাম এই বিশ্রামাগারের শেষ রাতটা একটু ঘুমিয়ে নেই। ব্যাগটা তুলে রাখলাম সিটে, সেটার উপরে একটা গামছা ভাঁজ করে পেতে আলতো মাথা ঠেকিয়ে একটু শরীরটা হালকা করা, ব্যাস। চোখ বুজে এলো প্রায় সাথে সাথে। আধ ঘন্টা পর ঘুমটা ভাঙলো দারুণ চমকে। আমার মাথার উপর একটা হাত যেন দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে। আতঙ্কে প্রায় দম আটকে এসেছিল আমার। দেয়ালের এক পাশে ছিটকে গেলাম আমি ভয়ে। বিস্ফারিত চোখে দেখলাম সেই হাতটা গুটিয়ে গেল দেওয়ালের ভাঙা জানালাটার ভিতরে, যেটা ঠিক আমার মাথার উপরেই ছিল। কে কে ওখানে? চিৎকার করে উঠলাম আমি। পরবর্তী বুকটা ধপ করে উঠল। দেখলাম জানালার পেছনে ঝোপ জঙ্গল পাতাগুলো সরিয়ে উঠিয়ে দিল একটা মুখ। রীতিমতো বিভৎস কুৎসিত সেই মুখ। বড় বড় লাল লাল দুটো চোখ মুখটায়, এক পোচ কালো আলকাতরা যেন লেপে দিয়েছে কেউ। মাথার চুলগুলো সজারুর মতো খাড়া, গালে একটা কাঁটা দাগ আছে। যদি কারো হৃদয় যন্ত্র দুর্বল থাকে, এই কদাকার মুখ এক ঝটকায় কেউ অতর্কিতে মাঝরাত্রি দেখলে আতঙ্কে সেখানেই ঢের হয়ে যাবে, সন্দেহ নেই। আমি গলায় সাহস নিয়ে বললাম, উত্তর দিস না কেন? কে তুই? সে লোকটা এবার মাথা নিচু করে তাকালো। ওর কদাকৃতি মুখে একটা মুচকি হাসি টেনে খিলখিল করে হেসে উঠল। কি চাই তোর? লোকটা জানলা দিয়ে এবার ওর হাতটা বাড়ালো। তারপরে বদ্ধ মুষ্টি উন্মুক্ত করতে ব্যাপারটা বোধগম্য হলো আমার। পাগল, সে খাবার চাইতে এসেছে। যা ভাগ এখান থেকে, হুঙ্কার দিয়ে উঠলাম আমি। আমার ধমকে লোকটার মুখের ভঙ্গিমা যেন পাল্টে গেল। তার মুখটা প্রথমে গ্রাস করলো একটা হতাশা ভাব, তারপর এক ধরনের বিরক্তি মিশ্রিত ক্রোধ। আগে তুই! আমার দ্বিতীয় হুঙ্কারে সে এমন ভাবে আমার দিকে তাকালো যেন ভারী একটা পাথর বা ইটের টুকরো তুলে আমার দিকে নিক্ষেপ করবে। আমি মুখ বিকৃত করে ফের চিৎকার করে উঠলাম, তবে রে! মুহূর্তে দেখি জানলার ওই প্রান্ত ফাঁকা, লোকটা পালিয়েছে। জানলার কাছে গিয়ে ঝুঁকে একটু উঁকি দিতেই পাশের ক্ষেতের ঠান্ডা জল হাওয়া মুখে এসে লাগলো আমার। আহ, কি শীতল হাওয়া! স্টেশনের একটা প্ল্যাটফর্মের লম্বা প্রান্ত এই জানলাটা থেকে দেখা যাচ্ছিল। দেখতে পেলাম পাগলটা মাথার উপরে হাত তুলে ছুটছে, মাঝে মাঝে হঠাৎ দাঁড়িয়ে পড়ে লাফিয়ে পড়ছে সামনের দিকে। এই জনশূন্য স্থানে কি ওই একটাই প্রাণী নাকি? এবার শুয়ে পড়ে আর ঘুম আসতে চাইল না। ঘড়িতে সময় দেখি 3:30। বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি বার করে সোজা হয়ে বসে দেশলাই ঠুকতে ঠুকতে খেয়াল হলো সিটের একটা অংশে এই ভাঙা জানলা থেকে বৃষ্টির জল গড়িয়ে নেমেছে। আমার পাশে সিটের উপর সেই জলে আমার ফতুয়ার পকেটে রাখা দেশলাইটি ভিজে একসা। যা, কি বিপদ! এই ফাঁকা স্টেশন চত্বরে কি আর কেউ আছে যে আমাকে একটু আগুন বাড়িয়ে দিতে পারবে? ভেবে আমি বিশ্রামাগারের বাইরেটা গিয়ে দাঁড়ালাম। রেলের ট্র্যাকের ওপারে প্ল্যাটফর্মে আলো নেই, বেশ জমাট অন্ধকার। তবুও মিহি আলো আধারের মধ্যে আভাস পেলাম যেন
বড় বড় বক পাখির মতো 3-4টে ছায়ামূর্তি কুঁজো হয়ে ওপাশের দূরে প্ল্যাটফর্মের উপর বসে আছে। হয়তো দূরের থেকে আগত কোনো পরিযায়ী শ্রমিক বা বৃদ্ধ, তাই হয়তো হাঁটু গেড়ে বসে আছে অন্ধকারের মধ্যে চাদর মুড়ি দিয়ে। এই প্ল্যাটফর্ম থেকে ওই পাশের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটা ওভারব্রিজ চোখে পড়ল, আমার থেকে ফুট 30-এর দূরে। নজরে এলো, বিড়ির নেশা ভালোই ধরেছে আমায়। জলু হাওয়ায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তখন। ওভারব্রিজটার কাছে হেঁটে চলে এলাম। বেশ পুরনো জীর্ণ অবস্থায় ওভারব্রিজটার দিকে পা বাড়াচ্ছি, এমন সময় একটা গম্ভীর গলার আওয়াজে যেন পা স্থির হয়ে গেল আমার। ওই ভুল করো না। আওয়াজটা এসেছে ওভারব্রিজের নিচের দিক থেকে। সেদিকে মাথা নিচু করে তাকাতেই একটা কংক্রিটের বেঞ্চের দিকে নজর গেল, যেটা সামনের ওভারব্রিজের জন্য আড়াল হয়ে গেছিল। কেউ শুয়ে আছে যেন ওখানে। ওই ভুল করো না কাকা, তেনাদের অযথা জ্বালিও না, বলল লোকটা। ওর কণ্ঠটা পুরুষালী, গম্ভীর। আমি হেঁটে এগিয়ে গেলাম ওর দিকে। আপনি আছেন এই স্টেশনে? আমি ভাবলাম আমি সম্পূর্ণ একা, বললাম আমি ওর দিকে তাকিয়ে। লোকটাকে পুরোপুরি দেখতে পেলাম এইবার। তার পরনে একটা বেঢপ কোট, পায়ে জুতো, মুখ একটা গোল মেক্সিকান টুপি দিয়ে ঢাকা, কারণ সে বেঞ্চের উপরে টুপি দিয়ে মুখ ঢেকে শুয়েছিল। ওর কাঁধে একটা শান্তিনিকেতনের ব্যাগ, যেটা ও পেটের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শুয়েছিল। লোকটা এবার হাত তুলে মুখের উপর থেকে টুপিটা তুলে নিলে একটু আমি ওর মুখটা অন্ধকারে দেখতে পেলাম। দাড়ি গোঁফ নেই, মাথায় টাক, বয়স আন্দাজ 40। চোখগুলো শুধু জল জল করছে, কুকুরের মতো যেন। আমরা তো একাই, সবাই একা, আসা একা, যাওয়া একা, মাঝে ঘুড়ির পেছনে ঘোরাঘুরি, সেটাও একা। বাহ, আপনি তো দারুণ মজার কথা বলেন। দেশলাই আছে আপনার কাছে? বিড়ি আছে আপনার কাছে? আছে তো। এই এতক্ষণ একটা কথা বলার মতন লোক পেলাম মশাই। উফ, কি ভুতুরে স্টেশন রে বাবা। লোকটা আমার হাতের বিড়িটা টুক করে কেড়ে নিল, মুখে পুরে ওর ব্যাগ থেকে বের করলো একটা লাইটার। তারপর বিড়িতে আগুন ধরিয়ে আমার দিকে লাইটারটা বাড়িয়ে দিয়ে বলল, ওই জন্যই তো ওপাশে যেতে বারণ করলাম। এসব জায়গায় অভিজ্ঞতা তো আপনার নেই, তাই কোন ভুলের পরিণতি কি হবে সেসব আপনি ধারণা করতে পারবেন না। মাফ করবেন, কথাটা আমি ঠিক ধরতে পারলাম না। ব্যাপারটা একটু খুলে বলবেন? প্রবণতা, অভ্যেস, এসব জানেন তো? অভ্যেস তৈরি হয়ে গেলে সেসব চট করে যায় না, মরার পরও না। সেসব জানেন তো? খানিকটা জানি, কিন্তু আমাকে পরিষ্কার করে বলুন তো, ওরা কারা? বলছি। আপনি তো রসুলপুরের নতুন হাটে যাবেন, তাই তো? ওর কথাটা শুনে আমি চমকে গেলাম প্রায়। লোকটা কি অন্তর্যামী, নাকি আমার কপাল দেখে আমার ভাগ্য পড়ে ফেলল? লোকটা সম্পর্কে কৌতূহল আমার উত্তরোত্তর বাড়তেই লাগলো। আমি অবাক গলায় বললাম, কি করে জানলেন সেটা আপনি? আরে আমি মিনিট 5 আগেই এসেছি স্টেশনে। বিশ্রামাগারে গিয়ে দেখলাম আপনি ঘুমোচ্ছেন, মাথার কাছে গামছা ঠাসা একটা প্রকাণ্ড ব্যাগ। হাটে গামছা বিক্রি করতে এসেছেন বুঝতে বাকি রইল না। সে কি, ভেতরেই তো বসতে পারতেন। আবার যদি বৃষ্টি শুরু হয়, তার উপরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এত রাতে। আরে কাঁপুনি লাগিয়ে দিচ্ছে দাদা। আচ্ছা, আপনি এই রসুলপুরের নতুন হাট সম্পর্কে জানেন কিছু? আর একটা বিড়ি ছাড়ুন। আমি ওর দিকে একটা বিড়ি বাড়িয়ে দিলাম। সেটাতে আগুন ধরিয়ে বলল, বাড়ি কোথায়? আদি সপ্তগ্রাম, বললাম আমি। জায়গাটা ভালো না।
হাটে যান সকালে, যা বিক্রিবাট্টা হয় দেখুন। দিনের আলো থাকতে থাকতে কেটে পড়ুন, ভুলেও বেশি রাত অবধি থাকবেন না। ওই ফাঁকা মাঠে রাত পর্যন্ত কেউ থাকে না। কেন থাকে না কেন? আপনি এত রাতে কোথা থেকে ফিরলেন? এই সময় তো ট্রেন নেই। আমার কথা আলাদা। কেউ কেউ থাকে যাদের এমন এমন স্থান কাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সাধারণ মানুষ 10 হাত দূরে থাকবে সেসব থেকে। সবই পেটের তাগিদে কাকা। আপনি কিন্তু এসব বলে আমার কৌতূহল আরো বাড়িয়ে দিচ্ছেন। আপনি কে? আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি স্থানীয় কেউ নন, শহরের লোক। বিশেষ কোনো উদ্দেশ্যে এখানে এসেছেন। হাটে যে আসেননি সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। লোকটার পাশেই বেঞ্চে বসতে বসতে বললাম আমি লোকাল কেউ নয়, এটা ঠিক। তবে ওই হাট থেকেই আসছি। আমার কারবার আবার রাতে। একটা বিশেষ কাজে একজন আমাকে পাঠিয়েছে। হাট থেকে একটা সওদা করে তার হাতে গিয়ে দিয়ে আসতে হবে, একটা পণ্য। তারপর আমার পারিশ্রমিক পাবো। হাটের কাজটা সেরেই আমি ফিরছি। ভোরে ট্রেন ধরবো। বেশ মজার ব্যাপার তো। কি কিনলেন হাট থেকে? অনুমান করুন। মুখটায় হাসি চেপে নিয়ে বলল লোকটা, আপনার ব্যাগে আছে ওটা। আমার ধারণা কালো চাল, কোনো বিশেষ শস্য বীজ অথবা মধু। হলো না, পণ্যটা মৃত অথচ জীবিত। বুঝে গেছি, চুন, পাথরের চুন। জলে দিলে হিস হিস করে উঠবে। আপনার মুন্ডু। আপনার নামটা যেন কি? নন্দ প্রামাণিক। আপনার? টুটুল। টুটুল কি? কিছু না, আমার নামের আগে পিছু কিছু নেই। আপনার মতো এসেছি একা। ঘড়ির পেছনে একটা ঘোড়াঘুড়ি, যাবো একা। মজার লোক আপনি দাদা। কিন্তু সেই বস্তুটি কি যেটা কিনলেন হাট থেকে? না দেখে আপনাকে ছাড়ছি না। আমাকে রাতে যেতে নিষেধ করছেন ওখানে, কিন্তু আপনি নিজে ঘুরে এসেছেন সেখানে। এটাও অবাক করার মতো। নিশ্চয়ই আপনার কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। সব শুনবো। বিড়ি লাগলে প্যাকেট প্যাকেট বিড়ি সাপ্লাই করব। আমার কাছে প্রচুর স্টক আছে। টুটুল মাথাটা তুলে বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ও, পুরো গল্পটা শুনবেন বলছেন? হ্যাঁ একদম দাদা। এই রাত, এই পরিবেশ, আর কি চাই? রসুলপুরের নতুন হাট স্টেশন থেকে হেঁটে যেতে লাগে মিনিট 40। এই দিকটায় কিছু দোকানপাট, লোকজনের ভিড়। কিন্তু মিনিট 10 উত্তরের দিকে হাঁটলেই যে সরু পিচের রাস্তাটা পড়বে, তার দুই ধারে ফাঁকা ধানের ক্ষেত ছাড়া আর কিছুই দেখা যায় না। এই বর্ষাকালে রাত্রি 12টার পর সরুর রাস্তার দুই দিকে খাঁকা নিস্তব্ধতা, আর মাঝে মধ্যে ঝিঝির ডাক। এছাড়া কিছুই শোনা যায় না। আমার বিশেষ কাজটির জন্য এই হাটে আমায় এই মাঝরাত্রে গিয়ে পৌঁছতে হতো, নইলে সিদ্ধি লাভের আশা কম। যা খোঁজ পেয়েছিলাম, পিচের রাস্তা শেষ হওয়ার পর মোরাম বেছানো একটা রাস্তা। সেটা ধরে এগোলে মিনিট 10 পরেই পড়বে শ্মশান। সে শ্মশানের পাশ দিয়ে আরো কিছুটা হেঁটে গেলে একটা উঁচু ঢিবির মতো পড়বে। ওটা নাকি একটা পরিত্যক্ত ইট ভাটা। ভাটার মালিক হঠাৎ মরে যাওয়ায় সেই ভাটায় এখন আর জনমানুষের পা পড়ে না। ভাটার পরেই একটা শর্টকাট রাস্তা আছে। সেটা একটা খালের ওপর দিয়ে একটা বাঁশের সাঁকো পেরিয়ে কিছুটা এগোলেই খেজুর গাছে ঘেরা একটা মাঠের মধ্যে গিয়ে শেষ হয়। ওইটাই নতুন হাটের মাঠ। রাত্রি তখন 1টার একটু বেশিই হবে। শ্মশানের পাশে হেঁটে যাওয়ার সময় পিছনে কিছু মহিলার আওয়াজ কানগুলো খাড়া হয়ে উঠল। শরীর টান টান। তাদের কাছে ব্যাগটা টেনে নিলাম। আমার হাতে একটা ছোট্ট পেন্সিল ব্যাটারির টর্চ। মহিলারা আমার হাত 30-এর পেছনেই আছে। এত রাতে এই মহিলারা কোথা থেকে আসবে, এই প্রশ্ন মনের মধ্যে উদয় হতেই আমায় যিনি পাঠিয়েছিলেন তার কথা মনে পড়ল। তিনি গগন বৈরাগী, একা বিপত্নিক মানুষ, রিটায়ার্ড ক্লার্ক। সবাই সেটা জানে। যেটা জানে না,
আসলে উনি এখন তন্ত্র সাধক, উনি গৃহস্থ সাধক। সাধক অনেক রকমের হয়, ওর বেশ কিছু বিভূতি যোগ হয়েছে। সেই ক্ষমতা আমার নিজের চোখে দেখা। সেসব পরলৌকিক ক্ষমতার ব্যাপার, চাক্ষুষ না করলে বিশ্বাস করা খুব মুশকিল। একটা হুঁকো হাতে নিয়ে ঢুলু ঢুলু চোখ করে বিদায় নেবার আগে তিনি বলেছিলেন, ওরা পেছন থেকে ডাকে, ভয় পেয়ে গেলেই সামনে এসে দাঁড়ায়। তুমি মনে রাখবে টুটুল, তুমি ভয় না পেলেই ওরা বিরক্ত করা শুরু করবে, উত্ত্যক্ত করবে। তোমার কাজ হলো তুমি যে কাজটা করতে চলেছ সেটা স্থির লক্ষ্যে চালিয়ে যাওয়া। কারণ আমি তোমায় বেঁধে দিয়েছি। তারপরে তোমার বৃষ রাশির জাতকরা মানসিকভাবে খুব বলবান হয়। তোমার এই গুণগুলির জন্যই আমি তোমাকে নির্বাচন করেছি টুটুল। খুব অবাক করার মতো ব্যাপার স্যার। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত রাশি টাশি জানি না। আর কি আছে স্যার আমার জন্য? আপনি কি আমার ফুল বডি স্ক্যান করবেন আপনার এই তান্ত্রিক শক্তি দিয়ে? প্রেত যোগ আছে প্রচুর। তুমি যেখানে যাবে তার সাথে সাক্ষাৎ হবে। তুমি কি জানো, প্রেতের একটা জীবনকাল আছে। সে শুরু আর শেষের মধ্যে প্রবাহমান শক্তি। তাই তোমার প্রতি আমার উপদেশ, তাকে বেশি উত্ত্যক্ত করবে না। তাকে তার মতো থাকতে দাও। ওরা পেছন থেকে ডাকবে, কন্দ দিয়ে, শব্দ দিয়ে তোমার দৃষ্টি আকর্ষণ করবে। প্রেত কিছু চায়, খিদে আছে ওর পাতা ফাঁদে পা দেবে না তুমি। গগন বৈরাগীর কথাটা কানে বাজে। টর্চের আলো ফেলে এগোতে লাগলাম আমি। গায়ে কাঁটা দেওয়া একটা ডাক কানে এলো। একজন মহিলা ডেকে উঠল শ্মশানের বাবলা গাছটার তলা থেকে। গলাটা শুনে মনে হলো বছর 20 নতুন বউয়ের গলা, সাথে চুরির সিঞ্জন। তার হাসির সাথে সাথে রাতের নিস্তব্ধতা ভেঙে ভেঙে কানে এসে পৌঁছাচ্ছে। তাকে ঘিরে জনা তিনেক জটলা করে দাঁড়িয়ে আছে। আমি টুপিটা ঠিক করে নিয়ে হন হন করে হাটের দিকে এগোলাম। ইটভাটা পেরিয়ে, খাল পেরিয়ে একটা মৃদু আলো চোখে এসে পড়ল। অর্থাৎ যা শুনেছিলাম তাই সত্যি। রাত্রিবেলা এই হাট ফের জমজমাট হয়ে ওঠে। একটু এগিয়ে গিয়ে নজরে এলো জায়গায় জায়গায় তেলের কুপি ধরিয়ে ফেরিওয়ালারা মালপত্রের লাটবহর সাজিয়ে বসেছে। তবে দোকানিদের অধিকাংশ মুখই দেখা যাচ্ছে না। মুখগুলো চাদর মুড়ি দেওয়া। প্রায় 10-12 জন দোকানদার বসে আছে সেই হাটে বিচ্ছিন্নভাবে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সবাই মাথা নিচু করে কোনো এক অদ্ভুত মৃত বিষণ্ণতায় বসে আছে যেন। কোনো খদ্দেরের ডাকাডাকি নেই, মানুষের ভিড় নেই, বরং হাট পুরো ফাঁকা। দোকানের কুপির হলদে মৃদু আলোয় ভরে গেছে হাটের প্রান্তর। একটু এগোতেই দেখি একটা লোক মাথা নিচু করে দুটো হাঁড়ি নিয়ে বসেছিল। আমি ওর কাছে গিয়ে হাঁড়িগুলোর দিকে আঙুল দেখিয়ে বললাম, কি আছে গো? লোকটা অদ্ভুত ক্লান্ত গলায় মুখটা না তুলে বলল, খেজুরের রস। টাটকা আছে? টাটকা নেই, তাজা আছে। দাও দেখি কাকা। সে একটা মাটির পাত্রে একটু রস ঢেলে দিল। আমি মুখের কাছে সেটা নিয়ে আসতেই দেখি তার থেকে বিকট পচা গন্ধ বেরোচ্ছে, আর বেশ কয়েকটা সাদা ম্যাগট ওতে ঘোরাফেরা করছে। দেখে বমি পেয়ে গেল আমার। গা ঘিন ঘিন করে উঠল। ওকে পাত্রটা ফেরত দিয়ে বলে উঠলাম, এ তো বাসি পচা মাল। এসব করে লোক থেকে মাল কামাচ্ছ?
লোকটা দেখি এইবার কোনো উত্তর করল না। একটা জিঘাংসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, চোখগুলো লাল লাল। তখনই ওর মুখের সামনে থেকে চাদরটা সরে গেল। মুখের উপরে দৃষ্টি যেতেই বিষম অনুভূতি হলো আমার। মাথার উপর থেকে একটা হাওয়াই বাজি যেন হুস করে আকাশে উড়ে গেল। ওর মুখের নিচের চোয়ালটা নেই। ওপরের চোয়ালে মুখটা ঝুলে একটা কদাকার রূপ দিয়েছে। লোকটা ওর চাদরটা ঠিক করে নিতে নিতেই সে বলল, এত টাটকা তেজি রস এও পছন্দ নয়? আরে কাকা, রসিকতা করছিলাম। এই রেগে যাওনি তো? বেড়ে খেতে তোমার খেজুরের রস। তবে আমার একটু হাতে পয়সা কম আছে, ওদিক থেকে ঘুরে আসি, পয়সা বাঁচলে তোমার রস খেয়ে যাব। কথাটা বলেই তার দিকে হাত নেড়ে নিমেষে ধা হয়ে গেলাম আমি। লোকটা দেখি সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। দুপা গিয়েছি, তখনই মেরুদণ্ড হিম হয়ে গেল। সেই মেয়েগুলোর গলার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা আসছে আমার পিছনে। এরাই আমার পিছু নিয়েছিল। এই হাটে মুখোমুখি হলে কি বলবে আমায়? আমার নাম কি করে জানলো ওরা? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল মনে। এদিকে আমি এগিয়ে গেছি একটা মাংসের দোকানের সামনে। নানান প্রজাতির পশু পাখির মাংস পাওয়া যায় এই দোকানে, সেটা বোঝা গেল। সব জন্তুগুলো খাঁচা বন্দি, কিন্তু সারা শব্দ নেই কোনো। ওরা কি সব মৃত? পচা দুর্গন্ধ বেরোচ্ছে ওই মাংসের ঢের থেকে। বিকট গন্ধটা নাকে এসে লাগছে। স্টলের দোকানদারের মাথায় একটা বাদুড়ে টুপি, মুখটা চাদর দিয়ে ঢাকা। দুটো কালো কুটিল চোখ উঁকি মারছে ওই টুপির ভেতর দিয়ে। একটা সাপের চামড়া, একটা কচ্ছপের বর্ম পড়েছিল এক পাশে, রক্তে মাখামাখি হয়ে একটা চপারের পাশে। লোকটা দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখের পলক পড়ছে না। আমার অস্বস্তি বাড়তে লাগলো। আশেপাশে চটের বস্তা দিয়ে সে কিছু দ্রব্য চাপা দিয়ে রেখেছিল। আমি সেটার দিকে দৃষ্টি দিলাম, চট সরিয়ে দেখতে লাগলাম। যেন নিচের মাংসের ঢেরে আমার দারুণ উৎসাহ। দেখি কাতারে কাতারে মৃত বাদুড় চামচিকে থাকে থাকে ডাই করে রাখা। বাদুড়গুলো কিন্তু অক্ষত, যেন সব কটা ঘুমিয়ে আছে, একটার উপর একটা। মেয়েগুলো তখনই আমার পাশে এসে দাঁড়ালো। রূপবতী 3 কন্যা। একজনের বয়স বছর 20 মতো, অন্য 2 জন বছর 30 হবে। যুবতী মেয়েটি এবার আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা হিংসুটে লোক তো আপনি মশাই। আমরা সেই স্টেশন থেকে আপনার পিছু পিছু আসছি। এই হাটে আপনার পিছু চিনে আসবো বলে আপনাকে কত ডাকাডাকি করলাম, সাড়া দিলেন না কেন? আমার নাম কোথায় শুনলে? কেন? স্টেশনে। আপনি তো আগুন চাইলেন না একজনের কাছ থেকে, পরিচয় করলেন, আমরা তো পেছনেই ছিলাম। ও আচ্ছা, তা এই নতুন হাটে নতুন বুঝি, কি কিনবেন? হ্যাঁ, কাচের চুড়ি, ফুচকা। অবশ্য ওসব এখন মুখে রুচবে কিনা কে জানে। ভালো খাবার দাবার কি কিছু উঠেছে নাকি? এখানে কি বিক্রি হচ্ছে? ইঁদুর পোড়া, বাদুর পচা, এইসব। উফ, গন্ধটা কিন্তু খাসা। কত করে দিচ্ছ গো কাকা? এইবার কথাটা দোকানদারকে জিজ্ঞেস করলো। আগে 108 আনা। প্রায় তার সাথে সাথেই এমন একটা ঘটনা ঘটল, তাতে আমি স্তম্ভিত বনে গেলাম। 3 মহিলা তাদের দাঁত নখ বের করে পাশের বাদুড়ের মাংসের উপর হামলে পড়ে গোগ্রাসে গিলতে লাগলো।
যেন কত যুগের ক্ষুধার্ত। দোকানদারও বোধ করি চমকে গেছিল ওদের এই হ্যাংলামো দেখে। সে পাশে রক্তমাখা চপারটা তুলে নিয়ে একটা বয়স্ক মহিলার দিকে তেড়ে গিয়ে চিৎকার করে উঠল, হাট হাট, নামা মাংস নামা। হিংস্র নেকড়ের মতো দাঁত বার করে ওর দিকে গজরাতে লাগলো 3টি মহিলা। সে রীতিমতো প্রাণে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো দৃশ্য। একটা মহিলা হঠাৎ দাঁত খিঁচিয়ে এগিয়ে গেল ওর দিকে। ও সেই মুখ প্রতিহত করতে চালিয়ে দিল হাতের চপারটা। তবে রে, ধূপ করে একটা শব্দ হলো। দেখি মধ্যবয়স্ক মহিলার মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে গেল। একটা 8 নম্বর সাইজ ফুটবলের মতো পাক খেতে খেতে গড়িয়ে এগিয়ে যেতে লাগলো সেটা। আর ওর ধর চারিদিকে হাতড়াচ্ছে আর ঘুরে ঘুরে মুন্ডুটা খুঁজছে। এদিকে ধর থেকে ফিনকে দিয়ে রক্ত ছুটছে পুরো দমে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! বাকি দুটো মেয়ে ভয়ানক বুক চাপড়ে কান্না ও চিল চিৎকার জুড়ে দিল এইবার এই দৃশ্য দেখে। তারপর দেখি ক্ষিপ্ত হয়ে দোকান লন্ডভন্ড করা শুরু করলো ওরা। দোকানদার একটা বড় লাঠি নিয়ে ওদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এদিকে ওই মুন্ডুহীন লাশ চারিদিক হাতড়ে হাতড়ে পৌঁছে গেছে দোকানের ভিতরে। দেখতে দেখতে একটা সাদা কাচের বোতলের ছিপি খুলে জল ঢেলে দিল ওই মৃত বাদুরগুলোর উপর। এই সর্বনাশ, জল পড়া সব ঢেলে ফেলে দিল রে। আহা মক! চেঁচিয়ে উঠল দোকানদার আর ছিনিয়ে নিল ওই বোতল ওই ধরের হাত থেকে। জল পোড়া নাকি ওটা কে জানে, কিন্তু ওই জলের ভেলকি তখনই নজরে এলো আমার। দেখি ওই জলের সংস্পর্শে আসা মাত্রই যেন নীল ধূসর একটা আগুন গ্রাস করলো ওই বাদুরগুলোকে। ওরা একে একে মুখ হাত পা নাড়তে লাগলো। কয়েকটা বাদুর নিজে থেকেই সোজা হয়ে বসে পড়ল। মুহূর্তের মধ্যেই বাদুরগুলো একে একে ওড়া শুরু করলো আর জায়গাটা ঘিরে গোল গোল পাক খেতে লাগলো। দেখতে দেখতেই চি চি শব্দ করে ক্রমাগত আমাদের ঘিরে পাক খাওয়া শুরু করলো শয়ে শয়ে বাদুর, একটা ঘন কালো মেঘের মতো। একটু নড়লেই কোনো উড়ন্ত বাদুরের সাথে ঠক ঠক করে ধাক্কা খাচ্ছে তখন যেন। আমি হয়তো এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম, যে উদ্দেশ্যে আমার আশা। ভাগ্যের অযাচিত কৃপায় সেই স্বর্ণালী মুহূর্ত আমার সামনে এসে উপস্থিত হয়েছে। আমি পকেট থেকে রুমালটা বের করলাম, খুলে ধরলাম একটা ছোট্ট জালের মতো করে। বাদুরের আক্রমণে বাকি সবাই তখন অন্ধকার দেখছে, মাথা সামলাতে ব্যস্ত। একটা ভারী শব্দ হলো তখন। বুঝলাম আমার রুমালে একটা বাদুর আটকা পড়েছে। ব্যাগ থেকে একটা শিশি বের করে রুমালে ধরা বাদুরটাকে টুক করে পুড়ে দিলাম সেই শিশিতে। একটা চ্যাপটা তেজপাতার মতো লেপটে সে ভেতরে শুধু চোখ পিট পিট করতে লাগলো। দেখতে লাগলো তার নতুন মালিককে। উদ্দেশ্য সিদ্ধি হওয়ার আনন্দে আমি উৎফুল্ল চিত্তে সেই বাদুরের ঝঞ্ঝাট থেকে বেরিয়ে এলাম আর হাঁটা দিলাম ফিরতি পথের উদ্দেশ্যে। কিন্তু বলে না, দুনিয়া দুই দিক হয়ে গেলেও দোকানদারের কড়া দৃষ্টি থাকে তার মালের দিকে। ওর মাংসের দোকানের একটা পণ্য বিনামূল্যে তার চোখের আড়ালে পাচার করব আমি, সে মানবে কেন? প্রতিবাদ করে ভঙ্গিতে বলে উঠল, চোর চোর, আরে মাংস নিয়ে পালাচ্ছে চোর। কাকু, কাল এসে দাম দিয়ে যাব, শিওর। দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও। চো চো দৌড় মারলাম আমি। মুহূর্তে নতুন হাটের মৃতদের আখড়া থেকে বেরিয়ে পড়লাম। কোনোভাবেই দৌড় থামানো নেই।
ওদের হাতে ধরা পড়ে গেলে সাক্ষাৎ জবাই। ওর হাতের চপারটা দিয়েই কিমা বানিয়ে ফেলবে আমায়। বোধহয় দৌড়ে নতুন হাট থেকে 100 ফুট দূরে পৌঁছেছি। পেছনের দৃশ্যটা দেখে আমার পিলে চমকে গেল। সেই বাদুড়ের কালো মেঘটা আমার পেছনে। আকাশে একটা সাপের মতো বেয়ে বেয়ে উঠছে। তার মধ্যে কয়েকটা বাদুড় নেতৃত্ব দেওয়ার মতো ছিটকে বেরিয়ে এসেছে আর আমার দিকে তেড়ে আসছে। কেন জানি না মনে হলো ওদের দলের এক সদস্য বন্দি আমার কাছে। সেই ব্যাপারটা বুঝতে পেরেছে ওরা, আর সেই জন্যই এই ক্রোধের আস্ফালন। তারই পেছন পেছন দৌড়ে এলো 3টে লোক, তাদের হাতে চপার। দোকানদারটা সবার আগে। তার গলা বেঁকে গেছে, একটা চোখ কোটর থেকে বেরিয়ে এসে ঝুলছে। সে চিৎকার করে মাংসের দাম চাইছে। আমি দাঁড়িয়ে পড়ে হাঁপাচ্ছিলাম। ওরা আমায় স্পষ্ট দেখতে পেল। বাদুড়ের মেঘটা হাওয়ায় সাপের মতো কিলবিল করে ধেয়ে এলো আমার দিকে। ফুট 30 দূরেই ছিল সাঁকোটা, তার উপরে ইট ভাটা। আমি চো দৌড় মেরে সাঁকোর ওপরে উঠে পড়লাম, আর মাঝামাঝি পৌঁছতেই হুড়মুড় করে ভেঙে পড়ল দুর্বল সাঁকোটা। নিচের জলে ঝাঁপিয়ে পড়লাম আমি, কাঁধের ব্যাগ শুদ্ধ। এই বর্ষায় খালে বিস্তর জল ছিল, তাতে পড়তেই উস করে তলিয়ে গেলাম জলের ভেতরে। এতে আমার সাপে বড় হলো। হাত বাড়িয়ে ভেসে যাওয়া আমার টুপিটা তুলে নিলাম টুপ করে। তারপর ডুব সাঁতার দিয়ে 10 মিনিট পরে মাথা তুললাম ইটভাটার প্রায় শেষের এক প্রান্তে। হাঁপাতে লাগলাম আমি, আর তারপর জোরে নিঃশ্বাস নিতে লাগলাম শব্দ করে। বুকটা ধক করে উঠল চমকে। সামনের দিকে তাকাতেই আবার একরাশ আতঙ্ক ফের গ্রাস করলো আমায়। কি ভয়ঙ্কর চেহারা সেই কুকুরগুলোর! শরীরে কিচ্ছুটি নেই, কালো কুচকুচে। কি ভয়ঙ্কর তেজে লাফাচ্ছে আর তেড়ে আসছে ওই কুকুরগুলো। চোখগুলো জ্বলছে ভাটার মতো লাল রক্তবর্ণ হয়ে, আর আর হিংস্র চকচকে দাঁতগুলো গজরাচ্ছে আমার দিকে। আমি শরীরটা ডাঙায় তুললে 4-4টে কুকুর যেন ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ফুঁড়ে টুকরো টুকরো করে ফেলবে আমায়। কুকুরগুলো লাফাতেই লাগলো। একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে অনেকটাই এগিয়ে এলো আমার হাত খানিকের মধ্যেই। গগন বৈরাগীর টোটকাটা মনে পড়ল তখন, আর আমি বোকার মতো তখন কুকড়ে গেছি ভয়ে। ওরা যে পার্থিব কোনো প্রাণী নয় সেটা ওদের আচরণ দেখেই বুঝতে পেরেছি। ওরা জক। ব্যাগ থেকে বের করলাম গগন বৈরাগীর চন্দন গাছের মন্ত্রপুত ডাল। সেটা একটা লাঠির মতো কুকুরগুলোর দিকে বাড়িয়ে দিতেই ওরা ওদের তীব্র আক্রমণাত্মক রূপ পাল্টে ফেলে কুই কুই করা শুরু করলো। কানগুলো নিচু হয়ে গেল ওদের, ল্যাজ নাড়তে লাগলো। আমি ওদের পাশ কাটিয়ে জামা প্যান্টের জল ঝাড়তে ঝাড়তে এগিয়ে যেতে লাগলাম। কুকুরগুলো কিছুক্ষণ আমার পিছন পিছনে এলো, তারপর মুখ ঘুরে চলে গেল অন্য কিছুর সন্ধানে। ব্যাস, তারপর আমি এখানে স্টেশনে এসে পৌঁছালাম অবশেষে।
টুটুল ওর কথা শেষ করতেই আমি সন্দিগ্ধভাবে ওর দিকে তাকালাম। আমার ইশারাটা সে ধরতে পেরে কিঞ্চিত চটে গেল যেন। বলল, বিশ্বাস হচ্ছে না? আমার কোটটা ধরে দেখুন, এখনো ভিজে। না না থাক, আপনি বললেন যখন অবিশ্বাস করছি না আমি। তা ওই মেলায় যাওয়ার কি উদ্দেশ্য ছিল আপনার? স্রেফ ওই বাদুর একখানা ধরে আনা? আবার কি, গগন বৈরাগী এইসবের খোঁজ রাখে। কোথায় কোন পরাবাস্তব জগতের দ্রব্য পাওয়া যায় যা তার তন্ত্র সাধনার কাজে লাগবে, সেই সবের সন্ধান সেই জানে। আমার কাজ পারিশ্রমিকের দৌলতে সেই দ্রব্যগুলো তার হাতে তুলে দেওয়া। এই বাদুরটা সাধারণ নয়। জল পোড়ার বলে ওর মধ্যে প্রেত শক্তির সঞ্চার হয়েছে। ভাববেন না সে জীবিত, ওর মধ্যে প্রেত বন্দি আছে। গগন ওকে নিজেই ক্রিয়া করবে, বাঁধবে, ওকে পোষ মানাবে। সেই প্রেত যে বন্দি হতে চলেছে সেটা টের পেয়েই ঝাঁকে ঝাঁকে ছুটে এসেছিল অন্যান্য প্রেতরা। ওই বা দূরের মেঘ, বুঝলেন না? ওকে মুক্ত করতে? তা সেই বাদুরটা একবার দেখানো যাবে? যাবে, তবে ছিপিতে হাত দেবেন না কাকা। ছিপি খুললেই প্রেত পালাবে, পট করে মরে যাবে বাদুরটা। আমার পুরো পরিশ্রম মাটি। দেখতে দেখতেই টুটুল ওর ব্যাগ থেকে বের করে নিল একটা লম্বাটে স্বচ্ছ প্লাস্টিকের শিশি। তার মুখটা একটা রুমাল বাঁধা, ভেতরে কয়েকটা পোড়া কুণ্ডলি পাকানো তেজপাতা পড়ে আছে যেন। আমার সন্দেহ হলো লোকটা কি আদৌ সত্যি কথা বলছে। ওকে শিশিটা ফিরিয়ে দিয়ে বললাম, আপনি তো এখনই চলে যাবেন, তাই তো? হ্যাঁ, ভোরের প্রথম ডাউন ট্রেন। গগন বৈরাগীর উজ্জ্বল মুখটা দেখতে পাচ্ছি যেন। কিন্তু আমার তো হাটে যেতে হবে, রাত না করলেই হলো তো, বলুন। তাহলে তো বিপদ নেই। তা নেই, তবে ভাবছি আপনাকে চন্দনের ডালটা দিয়ে যাব, কাছে রেখে দিন। প্রেত সামনে এসে দাঁড়ালে ওটা বাড়িয়ে ধরবেন, আপনাকে স্পর্শ করতে পারবে না ওই নরকের কীটগুলো। বলেই সে ব্যাগ থেকে একটা হাতখানিক লম্বা ডাল বের করে বলল, এটা নিন, 100 টাকা, অল্প দামে ছেড়ে দিচ্ছি। ও বাবা, এর জন্য দাম দিতে হবে নাকি? মাফ করবেন, এটা ঠিক চন্দনের ডালের মূল্য নয়। কাদায় মাখামাখি হয়ে কোটটা ভিজে নষ্ট হয়ে গেছে, কাচতে হবে। ওর তো একটা খরচা আছে, এইসব তো আর গগন দেবে না। হঠাৎ আমার মাথায় কি ভর করলো জানি না, লোকটাকে দেখে আমার মায়া হলো। হয়তো সে রাস্তায় কিছু খাওয়া দাওয়া করবে, সরাসরি টাকা চাইতে পারছে না। আমি ওর হাত থেকে ডালটা নিয়ে নাকে ঠেকিয়ে বললাম, এটা চন্দন কাঠ? কই, ওই গন্ধ নেই তো। কাকা, চন্দনের ডালে গন্ধ হয় না, বুড়ো গাছের গুঁড়িতে হয় সেই তেল। চন্দন তেল বড় বড় জঙ্গলে মোটা মোটা গাছ কাটলে কিছু গাছের কাঠে আসে সেই গন্ধ। আমার কথা বিশ্বাস করতে পারেন, কোনো জল নেই। যতটুকু সত্যি জানি ততটুকুই বলি। বেশ, ওই ডালটা আমার গামছার ব্যাগের একটা সাইডে রেখে দিলাম আমি। আধ ঘন্টা পরে দুটো ট্রেন ঢুকলো, প্রথমে আপ, পরে ডাউন ট্রেন। আমাকে উদ্দেশ্য করে টুপিটা খুলে হাত নেড়ে ট্রেনে উঠে পড়ল টুটুল। ওদিকে আমার এক পরিচিত বন্ধুর সাথে প্ল্যাটফর্মে দেখা হয়ে গেল। অনাথ, সে হরেক মালের ব্যবসা করে। প্রকাণ্ড মালপত্রের বাঁক নিয়ে সে আপ ট্রেনে এসে নেমেছে। আমি তাকে দেখেই বলে উঠলাম, আরে খবর কি অনাথ, কোথায় রে? আমিও তো নতুন হাট যাব, কাল রাতে এসেছি। বেকার এলাম জানিস, এখন তো দেখছি সকালের ট্রেন ফাঁকাই ছিল রে। আর বলিস না, বিক্রি বাট্টা নেই রে ভাই। কি করে আর সংসার চলে? 2-4টে হাট ধরলে তবু একটু সুরাহা হয়। তা কবে থেকে আসছিস সেই হাটে? আজকে প্রথম রে নন্দ। তা কাল রাতে এসেছিলি, কি করলি সারা রাত স্টেশনে? রাত্রে 8টার পরে কেউ থাকে না শুনেছি, আশেপাশে দোকানপাট সব বন্ধ হয়ে যায়।
একেবারে তাজ্জব জায়গা মাইরি। সে অনেক ঘটনা। এক অদ্ভুত লোকের সাথে আলাপ হলো। সে বলল নতুন হাটে কোনোভাবেই ফিরতে রাত করবেন না, জায়গাটা ভালো নয়। সে নাকি ভূতের খপ্পরে পড়েছিল। শেষে ভূত তাড়ানোর একটা টোটকা আমায় ধরিয়ে দিল 100 টাকার বিনিময়। সকাল সকাল তোকে আচ্ছা বোকা বানালো তো সে। আর তুই এসব বুঝরুকি বিশ্বাস করলি? বলেই অনাথ হাসতে লাগলো। ওর হাসির বহর দেখে আমারও মনে হলো লোকটা মূলত একটা ঠগ। এইরকম ভবঘুরে টাইপের লোকজন মানুষকে বোকা বানানোর হাজারটা ফিকির করে ঘুরে বেড়াচ্ছে। আমি আর অনাথ দুজনে একটা ঠেলা রিক্সা করে অবশেষে পৌঁছে গেলাম নতুন হাট। সারাদিন হাটে কাজকর্ম করে দিনের শেষে দেখি যতটা আশা করেছিলাম তার থেকে ঢের বেশি বিক্রি হয়েছে আমার গামছা। অনাথও খুব খুশি। ওর কাঁচের চুড়ি, সেন্ট, কানের দুল, শৌখিন ইমিটেশনের গয়না প্রচুর বিক্রি হয়েছে মহিলাদের মধ্যে। সন্ধে হয়ে এসেছিল। আমরা দুজনই আরো কয়েকজন খদ্দের ধরার আশায় মাল বিক্রি করে ফেরার পথ ধরতে ধরতে প্রায় হয়ে এলো রাত্রি 8টা। হাট তখন প্রায় ফাঁকা। ফেরার সময় অনাথ বলল, মালপত্র সব হালকা হয়ে গেছে, আর ঠেলা লাগবে না, হেঁটে মেরে দেবো ফেরার রাস্তা, কি বলিস? আমার ব্যাগের ওজন 4 ভাগের 1 ভাগে এসে ঠেকেছে। মন প্রাণ উৎফুল্ল। বললাম, চল তাই করি, ফুরফুরে হাওয়া দিচ্ছে, হেঁটে চলে যাব এইটুকু রাস্তা। কিন্তু ওর মতলব যে শুধু হেঁটে আসা নয়, ছিল অন্য আরো কিছু, সেটা আমি তখনও বুঝিনি। একটু পরেই রাস্তার ধারে দেখি এক বৃদ্ধ 4-5টা হাঁড়ি নিয়ে বসে আছে। চোখ মুখে দৈন্যের ছাপ, চেহারা কঙ্কাল সার। কাকা আছে তো? দাও দেখি 2 জায়গায়। অনাথের কথাটা আমার কানে যেতেই আমি অনাথকে একদিকে টেনে নিয়ে বললাম, কি খাবি রে, দেশি? ধুর, এ তো খেজুরের রস, আর পেট একেবারে পরিষ্কার হয়, মেজাজ ফুরফুরে থাকবে। আমার কথার কোনো কর্ণপাত না করে অনাথ ঢক ঢক করে 2 বাটি খেজুরের রস মুহূর্তে চালান করে দিয়ে বলল, তুই কি হাঁ করে দাঁড়িয়ে থাকবি, না এক পাত্র খাবি? কাকা দাও তো এটাকে। আরে এসব আমি খাই না রে ভাই, আমার পেটে সহ্য হয় না। ধুর, রাখ তোর পেট, খাও পিও মজ করো ব্রাদার। ওর পাল্লায় পড়ে একমাত্র খেজুরের রস পান করেই টের পেলাম রস গিয়েছে গেঁজে, টোকে গেছে পুরো। অনাথ সেই তারই খেতে লাগলো, যেন ফাঁকা একটা পিপেতে জল ঢালা হচ্ছে। পিপে ভর্তি আর হয় না। ওর দেখা দেখি উৎসাহ পেয়ে আমিও বেশ খানিকটা রস চালান করে দিলাম। নতুন হাটে ভূত প্রেতের উৎপাত নাকি রাতের বেলা, কিছু জানো? জায়গাটা মোটেই ভালো নয়, কেউ রাতের দিকে ওদিকে যায় না। কেন যায় না কেন? অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। এক বুড়ো রাতে মাতলামি করতে করতে গিয়েছিল রাতের বেলা ওই নতুন হাটে। পাশের খালে পরদিন ওকে খুঁজে পাওয়া যায়। সেই থেকে মাথাটা খারাপ হয়ে গেছে ওর। আজব আজব সব চিৎকার করে ওঠে রাতের বেলা। স্টেশনে গিয়ে লোকজনকে ভয় দেখায়। এই ব্যাপার এতক্ষণে বুঝলাম। আর নতুন হাট, ওর ইতিহাস কিছু আছে? প্রায় 100 বছর আগে গ্রামের প্লেগ রোগের প্রকোপ হয়। পটপট করে লোক মরা শুরু হয়। বডি একসাথে কোথায় দাহ করবে, কে দাহ করবে, এই নিয়ে বিবাদ শুরু হয়। গ্রামের মুরব্বীরা বলে শ্মশানে ওই দেহ দাহ করতে দেবে না ওরা। তারপর থেকে ওই রোগে কেউ মারা গেলে তার দেহ এই নতুন ঘাটের ফাঁকা মাঠে ফেলে দিয়ে আসতো বাড়ির লোকজন। শিয়াল কুকুরে ওই দেহগুলো ছিঁড়ে ছিঁড়ে খেত। ওই থেকেই জায়গাটা অভিশপ্ত।
চুপ কর নন্দ, নেশা খারাপ করে দিস না মাইরি, চুপ। আর খাবো না, একবার খেলে আর বাড়ি যাওয়া হবে না, এখানেই পড়ে থাকতে হবে। বলেই টাকা মিটিয়ে ওর মালপত্র কাঁধে নিয়ে এগিয়ে চলল সে। আমিও এগিয়ে চললাম ওর পিছু পিছু। দুটো পা হাঁটতেই দেখি আমারও পা টলছে। মিনিট 2 গেছি, দেখি পথের বাঁকে চাঁদটা রাতের আকাশে সুন্দরভাবে দৃশ্যমান হলো। ভেসে ভেসে যাচ্ছে কয়েকটা কালো মেঘ। রাস্তার ধারে একটা খেজুরের গাছ, সেই চাঁদের আলো এসে পড়েছে। তারই গায়ে অসম্ভব সুন্দর লাগছে রাত্রিটা। অনাথ ওর মালপত্রের বাঁকটা নামিয়ে বলল, তফা, তফা, আহা, কি সুন্দর। তারপর এগিয়ে যেতে লাগলো ওই খেজুর গাছটার দিকে। কোথায় চললি রে? এই ধান খেতে নামবি নাকি? ওখানে গাদা জল। জল ছাড়বো রে ভাই, আরে আমার প্রেসার চেপে গেছে যে রে। দেখলাম অনাথ খেজুর গাছটা ধরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, নড়াচড়া নেই। অনাথ, এই অনাথ, হলো তোর? কাছে গিয়ে ওকে ঠেলে দিতেই দেখলাম সে সারা শব্দ দিচ্ছে না, খেজুর গাছটা ধরে ঘুমিয়ে পড়েছে। ওকে 2-3 বার ডাকাডাকি করলাম, কিন্তু আমার গলার স্বর যেন মৃদু ও দুর্বল হয়ে উঠতে লাগলো। গলায় সে জোর কোথায়? মিষ্টি হাওয়া দিচ্ছিল খেজুরের পাতা উড়িয়ে। পাশের খেজুর গাছটার তলায় বসে পড়লাম আমি। গাছটায় হেলান দিয়ে বুঝলাম শরীরটা ক্লান্ত, একটু বিশ্রাম চাইছিল যেন সেই শরীর। কখন চোখ বন্ধ হয়ে এসেছিল টেরই পাইনি আমি। চোখটা খুলল যখন কপালের উপর একটা বৃষ্টির ফোঁটা পড়ল, বেশ বড় সড়ো। চমকে উঠে কপালটা মুছলাম আমি, চোখ পিটপিট করতে করতে। কি সর্বনাশ! এখন কটা বাজে? কতক্ষণ এরকম ঘুমিয়ে আছি? নিজের মনে বলতে বলতে গা ঝাড়া দিয়ে বসলাম। আকাশে ভালো মেঘ জমেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। অনাথ দেখি খেজুর গাছটা জড়িয়ে তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাচ্ছে। এগিয়ে গিয়ে ওকে ধাক্কা দিতেই সে চোখ পিটপিট করে তাকালো। উঠে পড় অনাথ, এ শুনতে পাচ্ছিস অনাথ? কি হলো? পুরো নেশায় টইটুম্বুর গলায় বলল সে। আমার নেশা ততক্ষণে অনেকটা কেটে গেছে। এই অনাথের পাল্লায় পড়ে এই মাতালদের মতো রাস্তায় পড়েছিলাম আমি। ভাবতেই লজ্জা লাগলো। আর কোনোদিন ওর অনুরোধ রাখতে ওইসব ছাই ভস্য খাবো না আমি। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, ওঠ অনাথ, ওঠ, ফিরতে হবে তো। কটা বাজে? 1:45। এত রাতে ট্রেন পাবো কিনা কে জানে, নইলে সারা রাত স্টেশনে পড়ে থাকতে হবে। পেটে দানা পানি পড়েনি এদিকে। আমার কথাটা অনাথ যেন সামান্য ধরতে পারল। বলল, 1:45? কি বলিস কি? হ্যাঁ রে হ্যাঁ, আর তুই মরার মতো ঘুমোচ্ছিস। এই চল চল। আমরা 2 বন্ধু মালপত্র কাঁধে নিয়ে হাঁটতে থাকলাম। আকাশে মেঘ থাকায় মাটির রাস্তা ভালো বোঝা যাচ্ছিল না। চোখের আন্দাজে পা ফেলছিলাম আমরা। ভাই, কোথায় হেঁটে চলেছি কিছুই তো বুঝতে পারছি না। রাস্তা বা ধান ক্ষেত, কি এটা? পায়ে খোঁচা যখন লাগছে না তখন বুঝবি এটা রাস্তায়। কিন্তু রাস্তার 2 ধারে গাছপালা বোঝা যাচ্ছে না কেন? মনে হচ্ছে রাস্তাটা চওড়া হয়ে গেছে। হাঁটতে থাক, দাঁড়াবি না, কোথাও না কোথাও গিয়ে তো উঠবো। তখনই আমি কিছুতে একটা হোঁচট খেলাম। প্রায় পড়েই যাচ্ছিলাম, খপ করে একটা হাত ধরে ফেললো অনাথ। করছিস কি? কি ছিল ওটা? মোবাইলের আলো আছে তো, জ্বালিয়ে দেখ না। ও হ্যাঁ, তাই তো,
ভুলিয়ে গেছি। মোবাইলের আলোতে তেমন জোর নেই, আবার জমি পর্যন্ত আলো পৌঁছাচ্ছে না। পুরনো মোবাইলে ওপরে জোনাকির আলোর মতো একটা আলো যে জ্বলে এখনো, সেটাই আশ্চর্যের। আলোটা সামনের দিকে ফেলতেই বুকটা ধক করে উঠল। এক জোড়া পা, কারো একটা শরীর পড়ে আছে একটা মাঠের উপরে। ওই পা জোড়াতেই আমি ধাক্কা খেয়েছি। শরীরটার দিকে আরেকটু আলো ফেলতে দেখি একটি মধ্যবয়স্ক বউ, বয়স 40 হবে। মুখটা যেন কুঁকড়ে গেছে যন্ত্রণায়, চোখগুলো বিস্ফারিত, যেন ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে শিরদাঁড়া দিয়ে হিম নেমে গেল আমার। কি রে, কি ওটা? আমি কোনো উত্তর দিলাম না। ওর পাশে গিয়ে হাঁটতে হাঁটতে বললাম, পা চালিয়ে চল, জায়গাটা ভালো নয়। 2 পা যেতে যেতেই অনাথের সেই আমার মতন দশা হলো। সে একটু এগিয়ে গিয়েছিল, কিছু একটাতে ধাক্কা খেয়ে হুড়মুড় করে জমির ওপর পড়ল। কি হলো অনাথ, ঠিক আছিস? দূর বাবা, আরে গাছের গুড়ি ফেলে রেখেছে কেউ। ধ্যাত্তেরি। আবছা আলোয় ঠাহর হলো সেটা আরো একটা দেহ। টুটুলের কথাটা তখনই মনে পড়ল একটা বজ্রপাতের মতো। প্লেগ হওয়াতে গ্রামের লোকেরা লাশ ফেলে রেখে যেত, কিন্তু সে তো সেই 100 বছর আগে। বর্তমান সময় কেউ লাশ ফেলে রেখেছে মাঠে ঘাটে, কেউ কখনো শুনেছে? আমি লাশটা পাশ কাটিয়ে চলে এলাম। অনাথ তখনই আমার কানে কানে বলল, কেউ পিছু নিয়েছে নাকি রে? আওয়াজটা শুনছিস? একটা আওয়াজ কানে আসছিল, নূপুরের ঝুমঝুম শব্দ। কোনো বউ যেন নূপুর পরে আমাদের ফুট 10 পেছনেই হেঁটে হেঁটে আসছে। ওর সাথে আরো কিছু লোক একে একে জড়ো হচ্ছে, যেন 2 জন 3 জন। তারপর আস্তে আস্তে সেই ভিড় যেন বাড়তে লাগলো। ক্রমশ মনে হতে লাগলো আমরা 2 হতভাগা আগে আগে যাচ্ছি, আমাদের পেছনে হেঁটে হেঁটে আসছে নতুন হাটের সব মরাগুলো। মানুষের গন্ধে তারা আজ জেগে উঠেছে যেন। টুটুলের সাবধানবাণী মনে পড়ল। সে কোনো অবস্থাতেই এই হাটের কাছে রাত করতে বারণ করেছিল। বড় রাস্তা খুঁজে পেলি? আমরা একই জায়গায় গোল গোল ঘুরছি না তো? বুকে ছোড়া বিধিয়ে দেওয়া একটা বিকট মহিলার গলার হাসি তখন কানে এলো। কি ওটা? ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল অনাথ। পেছনে কিছুটা দূরে যেন একটা কালো কুয়াশার মতো বেশ কিছু ছায়া মূর্তির ভিড়। ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো আমার। তাকাস না, পিছনে তাকাস না, সামনের দিকে হেঁটে চল, বললাম আমি। এইবার একসাথে 3-4 জন হেসে উঠল যেন। ওই দেখা যায় খেজুর গাছগুলো, ওটাই রাস্তা মনে হচ্ছে রে। তখনই চিৎকার করে বলেই অনাথ দিল এক ছুট। আমিও ছুটলাম ওর পিছু পিছু। পেছনের ছায়াগুলো ছুটে ছুটে এলো আমাদের পেছন পেছন। এরপর যা অনুভূতি হলো আমাদের ভাষায় বলে বোঝানো যাবে না। আমরা একটু ছুটি, হাঁপিয়ে গেলে আবার হেঁটে হেঁটে যাই। পিছনের ছায়ামূর্তিগুলো ছুটতে থাকে যেন। রাস্তাটা একটা বাঁক নিতেই নতুন বিপদ সামনে এসে দাঁড়ালো, আর সেই সাথেই আতঙ্কে আমার হৃৎপিণ্ড স্থির হয়ে যাওয়ার জোগাড় হলো। আমাদের সামনের রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে 4টে হিংস্র কুকুর, তাদের লম্বা সদন্ত বের করে।
চোখগুলো জ্বলন্ত অঙ্গার যেন। কান খাড়া করে অবিরত চিৎকার করতে থাকলো আমাদের দিকে। পেছনে যাব তার জো নেই, কারণ ঠিক হাতখানেক পিছনে ছায়া শরীরগুলো দাঁড়িয়ে আছে। আর চোখে দেখতে পাচ্ছি দুই একটা ছায়া শরীরের প্রকাণ্ড, হ্যাঁ, লিকপিকে আঙুলগুলো নাড়িয়ে সরু সরু কালো কালো হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের উদ্দেশ্যে। অনাথের মুখে রানী, চক্ষু বিস্ফারিত, আতঙ্কে ওর মুখ সাদা হয়ে গেছে। হঠাৎ খেয়াল হলো টুটুল আমাকে একটা গাছের ডাল দিয়েছিল। সেটা তো আমার ব্যাগেই থাকার কথা। মুহূর্তটুকুর জন্য টুটুলকে বিশ্বাস করার প্রবল প্রার্থনা করতে লাগলাম আমি। ওর কথাগুলো যেন সত্যি হয়, নইলে নইলে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো। ব্যাগ হাতরে পেয়ে গেলাম চন্দন গাছের ডালটা। হাত বাড়িয়ে এগিয়ে ধরলাম কুকুরগুলোর দিকে। ছায়াগুলো সেই পিছন থেকে আমাদের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ছে যেন। খিলখিল করা হাসি তখন রাগের গজরানিতে পরিণত হয়েছে। ফুঁসছে যেন ছায়াগুলো, আমাকে পেছন থেকে জাপটে ধরে ঘাড়ে কামড়ে দেবে, এত ক্রোধের আস্ফালন ওদের। হাতের ডালটা নিয়ে একবার সামনে একবার পিছনে সমানে নাড়াতে লাগলাম ফুলঝুরির মতো। তখনই নাকে এলো মিষ্টি চন্দন কাঠের গন্ধটা। সেই গন্ধে দৌড়াদৌড়ি করে ফুট 10 পিছিয়ে গেল ছায়ামূর্তিরা। আর সামনের কুকুরগুলো ক্রমাগত চিৎকার ছেড়ে করুণ সুরে ডাকতে লাগলো, আয় অনাথ, আমার কাছে আয়। হারামজাদা কুকুরগুলো চেঁচানি বন্ধ করে দিয়েছে রে। উৎফুল্ল গলায় বলে উঠল অনাথ, আর কথা বলিস না, পা চালিয়ে চল। মিনিট 5 পর সেই সরু ইটের রাস্তাটা থেকে একটা পাকা রাস্তা এসে পড়তেই হাঁফ ছেড়ে বাঁচলাম যেন আমি। ওহ, আর চিন্তা নেই, এই যাত্রায় রক্ষা পেয়ে গেলাম বলে মনে হচ্ছে রে নন্দু। কিন্তু ওসব কি ছিল তোর হাতে? ওটাও বা কি? বলছি চল, সারা রাত পড়ে আছে। আজ কপাল ভালো, স্টেশনে পৌঁছাতেই দেখি কিছুক্ষণ পরে একটা দূরপাল্লার ট্রেন এসে নির্জন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দেখে অনাথ বলে উঠল, নির্ঘাত লাইন ক্লিয়ার পাইনি, এ তো ব্যান্ডেল হয়ে যাবে রে। চল চল, উঠে পড়ি। চল, এই তল্লাটে রাতে আর থাকা নেই। তাড়াহুড়োর মধ্যে ভিড় ঠেলে জেনারেল বগিতে উঠে খেয়াল হলো ব্যাগটা নিয়ে উঠেছি বটে, কিন্তু চন্দন ডালটা হাতে ছিল, ভিড়ের মধ্যে সেটা কোথাও পড়ে গেছে। টুটুলের মুখটা মনে পড়ল তখনই। বেটে খাটো টাক মাথার একটা লোক, হাতে ব্যাগ, মাথায় গোল টুপি, পরনে কোট। ওর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠল মনটা। একটা মুচকি হেসে সে যেন বলে উঠল, তেনাদের বেশি বিরক্ত করতে নেই, তেনাদের মতো ছেড়ে দাও, শান্তিতে থাকুক ওরা, তাতেই ভালো থাকবে তুমি। এই চল সবাই, এবার খিচুড়িটা মনে এতক্ষণ হয়ে গেছে, চল। ও গিন্নি, আরে খিচুড়িটা কি হলো? আসবো আমরা। আরে হ্যাঁ গো বাবা, হ্যাঁ হয়েছে হয়েছে। সারাদিন খালি খাবে আর বই পড়বে, খাবে আর বই পড়বে।